Israel will not last forever. বাইরে থেকে দেখলে এটি যেন একটি ফোর্ট্রেস, ভারী অস্ত্রে সজ্জিত, অটুট, শক্ত এক কাঠামো মনে হয়। কিন্তু আমি যেটি প্রথমে বললাম, এমন কথা এখন অনেক ইসরায়েলিরা নিজেরাই বলছেন। We support Israel's interest, not America's interest. What's the fight for Israel? তাহলে আসলে কি এমন আছে যা ইসরায়েলকে টিকিয়ে রাখছে বা রেখেছে এতদিন? যে কোনো স্যাটেলার কলোনির মতোই টিকে থাকার জন্য 5টি মূল স্তম্ভ বা পিলারের দরকার। প্রতিটি যেন একটি করে কার্ড, যা পুরো অবকাঠামোটিকে ধরে রেখেছে। যদি এই ভিত্তিগুলো ভেঙে পড়তে শুরু করে, তাহলে পুরো কাঠামোই অস্থিতিশীল হয়ে যায়। আর আজ এই 5টির প্রতিটি তীব্র চাপের মধ্যে রয়েছে। Almost a civil war, right, left, religious, others. What we have is a collapse of Israeli society. The trend is towards the collapse of Zionism. প্রতিটি দেশেরই মিত্র থাকে, অ্যালাইজ। ইসরায়েলের ক্ষেত্রে বিষয়টি শুধু মিত্র নয়, এটি একটি লাইফ লাইন। বহু দশক ধরে এই স্যাটেলার কলোনি টিকে আছে মূলত ইউএস সাপোর্টের ওপর ভর করে, মিলিটারি, ফাইন্যান্সিয়াল অ্যান্ড ডিপ্লোম্যাটিক সহায়তা। প্রতি বছর আমেরিকা ইসরায়েলকে প্রায় 3.8 বিলিয়ন সামরিক সহায়তা দেয়। এর বাইরে গাজা জেনোসাইড চলাকালে অতিরিক্ত প্রায় 16 থেকে 22 বিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা দেওয়া হয়েছে। এই অর্থ ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম চালাতে সাহায্য করে, আন্তর্জাতিক অঙ্গনে তার ওয়ার ক্রাইম ঢেকে দেয় এবং তাকে কার্যত ইম্পিউনিটি নিয়ে কাজ করার সুযোগ করে দেয়। দীর্ঘ সময় ধরে মনে করা হতো যে আমেরিকান সাপোর্ট যেন স্থায়ী, কখনোই বদলাবে না। কিন্তু তারপর গাজা জেনোসাইড এবং গাজা পরিস্থিতি সামনে চলে আসে। আমেরিকানরা যখন দেখতে শুরু করলো তাদের সরকার কি সমর্থন করছে এবং তাদের নিজের ট্যাক্স ডলার আসলে কি কাজে ব্যবহার করা হচ্ছে, তখন ধীরে ধীরে পাবলিক ওপিনিয়ন বদলাতে শুরু করে। ইতিহাসে প্রথমবারের মতো এখন অনেক জরিপ দেখা যাচ্ছে আমেরিকানদের একটি বড় অংশ ইসরায়েলিদের চেয়ে প্যালেস্টিনিয়ানদের প্রতি বেশি সহানুভূতিশীল, বিশেষ করে তরুণ প্রজন্ম। এই তরুণরাই আজকের ভোটার্স এবং আগামী দিনের পলিসি মেকার, জার্নালিস্ট অ্যান্ড ডোনার্স। We have to secure that part of the base of our support in the United States. That is being challenged. And the most important purchase that is going on right now is TikTok. TikTok, number 1. আজ তারা যত বেশি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, ভবিষ্যতে ইসরায়েলের সেই লাইফ লাইন ততটাই অনিশ্চিত হয়ে পড়ছে। এছাড়াও অ্যাপস্টিন ফাইল নিয়ে আলোচনার পর অনেক আমেরিকান নতুন করে ভাবতে শুরু করেছেন আমেরিকার রাজনীতি ও মিডিয়ার আসলে কতটা প্রভাব রয়েছে এবং কত গভীরে ইসরায়েলি ইনফ্লুয়েন্স কাজ করে। এই ওয়েকেনিং সচেতনতা ক্রমেই বাড়ছে। ইরান ইস্যুতে ইতিমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একজন সিনিয়র কর্মকর্তা পদত্যাগ করেছেন। তার দাবি অনুযায়ী মধ্যপ্রাচ্যে এই সংঘাত শুরু হয়েছে মূলত ইসরায়েলের চাপের কারণে। The first senior official has resigned from President Trump's administration over Iran. It's clear that we started this war due to pressure from Israel. Who is in charge of our policy in the Middle East? Israel got us into this war. There was no imminent threat to the United States of America. And if our money and our weaponry or any type of our ammunitions are being used to murder innocent people, especially women and children. But we did it because we have some good allies there. We have some great Middle Eastern countries there, Israel there. No one wants to fight for Israel. That's one part of the story, but the other part of the story is that the war is going very badly, and hardly anyone I know can see how we come out of this winning. So if Israel is seen to be responsible for pulling us into a losing war, this will be, I think, disastrous for the lobby. যা আমেরিকার মিডল ইস্ট পলিসিতে বড় প্রভাব ফেলে। তার মতে আমেরিকার জন্য ইরান কোনো ইমিনেন্ট
থ্রেট ছিলই না। আমেরিকান সমাজের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আছে যাদের সমর্থন ইসরায়েলের ধীরে ধীরে হারাচ্ছে ইসরায়েল। সেটি হলো ইউএস জুজদের সমর্থন। বিশেষ করে আমেরিকান জুজদের মধ্যে এখন ক্রমশ বাড়ছে এমন একটি প্রবণতা যেখানে তারা ইসরায়েলের বদলে প্যালেস্টিনিয়ানদের প্রতি অনেক বেশি সমর্থন দেখাচ্ছেন। এটি ইসরায়েলের জন্য বড় একটি চ্যালেঞ্জ, কারণ Israel certainly needs the United States and it certainly needs American Jewry to promote Israel's case in the United States. আমেরিকান জুজ এবং বিভিন্ন আমেরিকান জায়নিস্ট অর্গানাইজেশনস বহুদিন ধরেই এই স্যাটেলার কলোনির অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। ফান্ডরেজিং, অ্যাডভোকেসি, সেটেলমেন্ট, এই সব কিছুর মাধ্যমে যখন তরুণ আমেরিকান জুজদের সমর্থন কমতে শুরু করে তখন ইসরায়েল শুধু রাজনৈতিক মিত্রই হারায় না, এটি সেই হিউম্যান পাইপ বা সেই হিউম্যান পাইপের একটি অংশ যেটি তারা হারায়, যা পুরোপুরি ইসরায়েল প্রকল্পটিকে টিকিয়ে রেখেছে। কারণ নতুন স্যাটেলাইটদের ধারাবাহিক প্রভাব যদি না থাকে ইসরায়েলে পুরো কাঠামো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। অনেকের মতে সেই প্রক্রিয়াটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আলিয়া হিব্রু ভাষায় যার অর্থ উপরে ওঠা বা ইসরায়েলের ইমিগ্রেট করা, Hebrew for going up or immigrating to Israel. একটি স্যাটেলার কলোনি টিকে থাকতে হলে স্যাটেলার্স দরকার। আর যদি সেই স্যাটেলার কলোনি ক্রমাগত প্রসারিত হতে থাকে, যেমনটি ইসরায়েলের ক্ষেত্রে হচ্ছে, আরও বেশি জমি দখল করতে চায়, তাহলে আরও বেশি স্যাটেলার দরকার হয়। নতুন জমি দখল করার জন্য অকুপেশন ফোর্সেস এই যোগ দেওয়ার জন্য, যাকে তারা ডেমোগ্রাফিক থ্রেট বলে মনে করেন, সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ প্যালেস্টিনিয়ানদের নিয়ন্ত্রণ করার জন্য। ইসরায়েলের জনসংখ্যার দিকে তাকালে মনে হয় জুজ সেখানে সংখ্যাগরিষ্ঠ। এটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি দেখানো, কারণ নিজেদের জুইশ নেশন স্টেট হিসেবে নিয়ন্ত্রণ ধরে রাখতে তাদের এই সংখ্যাগরিষ্ঠতা দরকার। কিন্তু এই পরিসংখ্যানগুলোতে সেই মিলিয়ন মিলিয়ন প্যালেস্টিনিয়ানদের হিসাব ধরা হয় না, যাদের ইসরায়েল দখল করে রেখেছে এবং নিয়ন্ত্রণ করছে। যদি তাদেরও এই হিসাবের মধ্যে ধরা হয় তাহলে পুরো চিত্রটি একেবারেই ভিন্ন হয়ে যায়। আরেকটি বড় বিষয় হলো, আগের মতো এখন আর ইসরায়েলে তত বেশি স্যাটেলাইটস আসছে না। শুধু তাই নয়, যারা আগে থেকে সেখানে আছেন তাদের মধ্যে অনেকেই দেশ ছাড়ার কথা ভাবছেন। একটি সমীক্ষা অনুযায়ী 25%-ও বেশি ইসরায়েলি জুজ দেশ ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করছেন। 2023 সালের পর থেকে বিদেশে চলে যাওয়া ইসরায়েলের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। হাজার হাজার মানুষ অন্য দেশের সেকেন্ড পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করছেন। এর পেছনে দুটি বড় কারণ রয়েছে। প্রথম কারণ হলো নিরাপত্তা। বহু বছর ধরে ইসরায়েল একটি ধারণা বজায় রেখেছে যে তারা আনবিটেবল এবং ইনভিনসিবল। তাদের শক্তিশালী সামরিক বাহিনী, তথাকথিত অজেয় আয়রন ডোম, তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেয়, এমনটি বলা হয়ে আসছে। সে অনেক দিন হয়ে গেল। এই ধারণাটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ জায়নিজমের একটি বড় যুক্তি হলো বিশ্বের ইহুদিদের জন্য ইসরায়েলই একমাত্র নিরাপদ স্থান। কিন্তু গত কয়েক বছরে গাজা, দক্ষিণ লেবানন এবং এখন ইরান থেকে আসা প্রতিরোধ এই ধারণাটিকে অনেকের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এই ধারণা বা ইলুশন ধরে রাখা জায়নিস্ট স্টেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। Every society is divided in one way or another. I mean, essentially that is the human condition. But what we find in Israel, এই জন্যই সেখানে একটি মিলিটারি সেন্সর রয়েছে, যা নিয়ন্ত্রণ করে কোন তথ্য বা ছবি বাইরে যেতে পারবে এবং কোনটি পারবে না। ফলে অনেক মানুষ বাস্তব পরিস্থিতি দেখতে পায় না। কিন্তু স্যাটেলাইটসরা নিজেরা সব কিছুই দেখছেন।
তারা তো সেখানেই আছেন। No democracy, no high tech. Under this slogan, hundreds of those working in the Tel Avivian high tech sector. We're the ones supporting all of the taxes that are not paid by other groups in the Israeli society. গাজাতে যুদ্ধ হওয়া শুরু হওয়ার পর থেকেই সেই মাসেই স্যাটলার কলোনি থেকে চলে যায় প্রায় 400% মানুষ, যা অক্টোবরের 2022 সালের তুলনায় অনেক বেশি। তবে নিরাপত্তাই কিন্তু একমাত্র কারণ নয় যার জন্য স্যাটেলার্সরা দেশ ছাড়ছেন, ইসরায়েল ছাড়ছেন। বাস্তবতা হলো এই ভাঙনের শুরু অক্টোবর 7-এর অনেক আগে থেকেই। বহু বছর ধরে ইসরায়েলের জেনারেলস, ইন্টেলিজেন্স অফিসিয়ালস অ্যান্ড পলিটিক্যাল লিডার্স সতর্ক করে আসছেন যে ইসরায়েলের সবচেয়ে বড় হুমকি বাইরে থেকে নয়, সেটি আসছে ভেতর থেকে। For months, millions of progressive Israelis took to the streets to fight what they called a coup d'etat. צריך להבין שהמהפכה המשטרית הזאת נשענת במדינת ישראל על תנועה גזענית, פשיסטית, בן גביר, סמוטריץ', אנשים שרואים בעצמם עליונים מעצם זה שהם יהודים, עליונים על כל מי שהוא לא יהודי ועליונים על כל מי שהוא לא מספיק יהודי או לא יהודי כמוהם. Signs that more secular Israelis are considering leaving the country, with one recent poll suggesting 1 in 3 Israelis. I will not raise my kids in a country which is not democratic. In the long term, if the situation will be so bad, it's worsening every day, we will find a place to live outside Israel. We all have European passports. ধীরে ধীরে ভেঙে পড়ছে সেই একটি বিষয় যার উপর পুরো ইসরায়েল প্রকল্পটি সবচেয়ে বেশি নির্ভরশীল, আর সেটি হলো ইসরায়েলি সোসাইটি ইটসেলফ, সোশ্যাল কোহেশন। অর্থাৎ একটি সমাজের মানুষের মধ্যে সবচেয়ে সাধারণ পরিচয় ও ভবিষ্যৎ নিয়ে একটি যৌথ দৃষ্টিভঙ্গি থাকা। সাধারণ একটি স্থিতিশীল দেশের অন্যতম ভিত্তি হচ্ছে এটি। এই উত্তেজনা ও বিভাজন বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে ইসরায়েলি সোসাইটির ভেতরে প্রধান প্রধান গোষ্ঠীগুলোকে। সবচেয়ে বড় গোষ্ঠীর নাম হলো হেলানি, যাদের বলা হয়ে থাকে সেকুলার জিউস। Only around half work official jobs, and though they contribute fewer taxes, they're often entitled to more state support because of their low income. তারা মোট জনসংখ্যার প্রায় 40 থেকে 50%। ইসরায়েলের টেক সেক্টরে তাদের বড় প্রভাব রয়েছে এবং অর্থনীতি এবং সামরিক বাহিনীর বড় অংশ তাদের উপর নির্ভর করে। সাধারণত তারা ধর্ম নিরপেক্ষ জায়নিস্ট এবং জুইশ আইডেন্টিটিতে তারা মূলত সাংস্কৃতিক পরিচয় হিসাবে দেখে থাকেন আ কালচারাল আইডেন্টিটি ফর দেমসেলফ। তাদের দৃষ্টিতে ইসরায়েল একটি লিবারাল ডেমোক্রেসি যার ভিত্তি ওয়েস্টার্ন ভ্যালিউজ। অন্যদিকে একেবারে বিপরীত প্রান্তে রয়েছে হেরারি বা আল্ট্রা অর্থোডক্স জুজ। তারা সবচেয়ে ধর্মীয় এবং রক্ষণশীল একটি গোষ্ঠী। ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে অধিকাংশ জুজ এর জন্য মিলিটারি সার্ভিস বাধ্যতামূলক, কিন্তু হেরারি সম্প্রদায় দীর্ঘদিন ধরে একটি বিশেষ ছাড় পেয়ে আসছেন। যদি তারা পূর্ণ সময় রিলিজিয়াস স্টাডিজের সাথে যুক্ত থাকেন তাহলে তাদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার নিয়ম নেই, যোগ দিতে হয় না। On a long-standing grievance, the inequality between the ultra-Orthodox and other parts of Israeli society. They don't have to endanger their lives for the security of this country, but it should be stopped. Tens of thousands of ultra-Orthodox Jewish protesters streamed to Jerusalem on Thursday, demonstrating against efforts to conscript seminary students into Israel's armed forces. רוצים לעקור את הישיבות, לשלוח את הבחורים לצבא שתחת שלטונם. এটি সেই বিশেষ সুযোগ। এই দুই গোষ্ঠীর মাঝামাঝি অবস্থানে রয়েছে রিলিজিয়াস জায়নিস্ট হেরডেমদের মতো। তারাই রাষ্ট্র থেকে দূরে নয়,
বরং তারা রাষ্ট্রের প্রতি অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ এবং মিলিটারিতেও তাদের বড় উপস্থিতি রয়েছে। তবে তাদের ইসরায়েলের ধারণা ধর্ম নিরপেক্ষতা নয়। তারা বিশ্বাস করেন, believe me, তারা বিশ্বাস করেন যে এই ভূমি জুসদের কাছে ডিভাইন রাইট বা ঈশ্বর প্রদত্ত অধিকার হিসাবে এসেছে। These elected representatives of the religious far right took office at the beginning of 2023. Benjamin Netanyahu entered an alliance with them to come back as Prime Minister. עלו נעלה וירשנו כי יכול נוכל לה. לעודד אותם ללכת מכאן, והורשתם את יושבי הארץ. זה שלנו מאז ולתמיד. Tensions and violence in the occupied West Bank, already high, have been rising further. God-given rights for the chosen people, শুনেছেন অনেকবার। এবং ইসরায়েল মূলত একটি রিলিজিয়াস প্রজেক্ট। এই ধারার রাজনীতিতে ক্ষমতায় উঠে এসেছেন খুব নামকরা কয়েকজন, স্মটরিচ, বেন গভিরের মতো নেতাদের মাধ্যমে আরো বেশি। তারা সেটেলমেন্ট এক্সপ্যানশনের অগ্রভাগে রয়েছেন। তাদের বক্তব্য ও নীতিগুলো ইসরায়েলের যে কেয়ারফুলি কাল্টিভেটেড ইমেজ, অর্থাৎ একটি লিবারাল ডেমোক্রেটিক হিসাবে নিজেদের উপস্থাপন করেন বিশ্বের সামনে, সেটিকে অনেকের কাছে ক্রমশই বিশ্বাস করা কঠিন করে তুলেছে, স্পেশালি নাও। ভেতরের এই বিভাজন 2023 সালে বিস্ফোরিত হয়ে ওঠে। বহু মাস ধরে ইসরায়েলকে মনে করা হচ্ছিল একটি সমাজ যা অভ্যন্তরীণ ভাঙনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। তারপর আসে অক্টোবর 7 অ্যাটাক। আর সেই ঘটনার পর এমন একটি শক্তি সামনে চলে আসে যা প্রায় সব স্যাটেলাইট কলোনিকে একসাথে টিকিয়ে রাখে। সংকটের সময় সমাজকে একত্রিত করার শক্তি, ফাইট ফর সার্ভাইভাল, অর্থাৎ টিকে থাকার লড়াই। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে তাদের মধ্যে যতই মতভেদ থাকুক না কেন, যে তিনটি গ্রুপের কথা বললাম ইসরায়েলিদের, ইসরায়েলের বেশিরভাগ জুজ মূলত প্যালেস্টিনিয়ানদের উচ্ছেদ এবং তাদের ভূমির কলোনাইজেশনে বিশ্বাস করে। তারা নিজেদের যে পরিচয় দিক না কেন, স্যাটেলার কলোনিয়াল সাধারণত সহিংসতার মাধ্যমে জন্ম নিয়ে থাকে। ইসরায়েলের ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন নয়, অর্থাৎ স্যাটেলার কলোনিজ সাধারণত সহিংসতার মধ্য দিয়েই জন্ম নিয়ে থাকে। এই সহিংসতাই এককভাবে সেই সমাজের ইনস্টিংক্ট ডিএনএ হয়ে যায়। This war is so highly popular in Israeli public opinion, or in Jewish Israeli public opinion. 93% of the Israelis support this war. In no democracy, there is such a figure in a survey about any kind of question. And this comes after 2.5 years of another war. What we have is a collapse, a social collapse. It's also a psychological collapse. It has to do with the fact that Israelis have lost connection with reality. There is a trend here, and the trend is towards the collapse of Zion. আর যখন অন্য সবকিছু ভেঙে পড়তে শুরু করে, তখন এই সহিংসতাই আবার তাদের মধ্যে সাময়িক ঐক্য ফিরিয়ে নিয়ে আসে। অনেক দিক থেকে অকুপেশন দীর্ঘদিন ধরে রাখা ইসরায়েলি সোসাইটির একমাত্র বড় ইউনিফাইং প্রজেক্ট হিসাবে কাজ করছে। আর গাজাতে ঘটে যাওয়া জেনোসাইড সেই বাস্তবতাকে আরো অনেক বেশি তীব্র করে তোলে। সেই সময়কার ছবিগুলো এখন বিশ্বজুড়ে বিশ্বের সব মানুষের স্মৃতিতে গেঁথে গেছে, এবং এই পুরো সময়ে অনেক পর্যবেক্ষকের মতে অধিকাংশ স্যাটেলার্স শুধু তাতে অংশগ্রহণই করেননি, তারা এটিকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থনও করেছেন, দিস জেনোসাইড। যার ফলে ইসরায়েল অনেকের চোখে তাদের নিজের মরাল খালাপস পুরো বিশ্বের সামনে প্রকাশ করে ফেলেছে। এর কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশটি এখন ক্রমশ
আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অনেক সমালোচকের কাছে এটি একটি প্রায়া স্টেট হিসেবে দেখছেন তারা। তবে এই বিচ্ছিন্নতারও একটি প্রভাব রয়েছে। বিশ্ব যত বেশি দূরে সরে গেছে তত বেশি করে ইসরায়েলি সোসাইটি একটি সিজ মেন্টালিটির মধ্যে ঢুকে পড়েছেন, অর্থাৎ এমন একটি বিশ্বাস যে বাইরের শত্রু ভাবাপন্ন বিশ্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকাই তাদের বেঁচে থাকার একমাত্র উপায়। এই মানসিকতাই অনেক স্যাটেলার্সকে একত্রিত হতে প্ররোচিত করেছে, যদিও একই সময় তাদের সমাজের ভেতরে ভেতরে ভাঙনও বাড়ছে। এই কারণে অনেক বিশ্লেষকের মতে ওয়ার বা যুদ্ধ দীর্ঘদিন ধরে রাখা ইসরায়েলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, কারণ সংকটের সময় যুদ্ধই প্রায়শই জুইশ স্যাটেলারদের একত্রিত করার প্রধান উপায় হয়ে ওঠে। কিছু সমালোচকের ভাষায় এটি যেন একটি কৃত্রিম হার্টবিট, যা ভেঙে পড়ার একটি অবকাঠামোকে বা কাঠামোকে সাময়িকভাবে সচল রাখে। আর এই বাস্তবতা শুধু জাতির নৈতিক অবস্থার জন্যই নয়, বরং তারা অর্থনৈতিক এবং ভবিষ্যতের জন্য বড় একটি চ্যালেঞ্জ তৈরি করে। ইকোনমি, ইসরায়েলের ইকোনমি আসলে জেনোসাইড শুরু হওয়ার আগে থেকে এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। তারপর থেকে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। হাজার হাজার ব্যবসা দেউলিয়া হয়ে গেছে, ব্যাংক্রাফট। ট্যুরিজম প্রায় বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের ক্রেডিট রেটিং অ্যাজ এ কান্ট্রি কমে গেছে এবং অনেক ফরেন ইনভেস্টমেন্ট দেশ ছেড়ে বেরিয়ে গেছেন বা বেরিয়ে যেতে শুরু করেছেন ইতিমধ্যে। ইসরায়েলের অর্থনীতির বড় একটি অংশ মূলত নির্ভর করে সেকুলার জুজ এবং হাইটেক ইন্ডাস্ট্রিজের উপর, কিন্তু তাদের অনেকেই এখন দেশ ছেড়ে চলে যাচ্ছেন। একদিকে নিরাপত্তার কারণে, অন্যদিকে এই আশঙ্কায় যে ইসরায়েলি ডেমোক্রেসি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। Will not raise my kids in a country which is not democratic. In the long term, if the situation will be so bad, it's worsening every day, we will find a place to live outside Israel. We all have European passports. এর আগে যে জুডিশিয়াল ওভারহাউল নিয়ে ব্যাপক আন্দোলন হয়েছিল এবং মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছিল, সেটিও অর্থনীতির জন্য বড় আঘাত হতে পারত। অনেক ব্যবসায়িক বিশ্লেষকদের মতে এই ধরনের রাজনৈতিক অস্থিরতা ইসরায়েলকে এমন একটি জায়গায় পরিণত করে বা নিয়ে গেছে বা নিয়ে যেতে পারে যেখানে আন্তর্জাতিক ব্যবসা পরিচালনা করা খুব কঠিন হয়ে যায়। একজন ইসরায়েলি ইকোনমিস্ট শেষ পর্যন্ত একে এন্ড অফ ডেমোক্রেসি এবং প্রায় এন্ড অফ দ্য ওয়ার্ল্ডের মতো বড় সংকট হিসেবে বর্ণনা করেছিলেন। বাইরের দিক থেকেও অর্থনৈতিক চাপ বাড়ছে ইসরায়েলের উপর। বয়কটস, ডাইভার্সমেন্ট ক্যাম্পেইনস এবং আন্তর্জাতিক বাণিজ্যে নানা ধরনের বাধার কারণে। Israel's only southern port on the Red Sea, the Eilat port, is at a standstill, hit hard by Houthi attacks linked to the Gaza war. The cost of this war is already running into billions. In Israel, the economy is partially shut down, and Washington is also pouring millions of dollars every day into military operations. The big story in the end is what people believe. Their economic crisis is something that happens to a lot of countries, but the difference is that in Greece or in Argentina, nobody said, okay, well, this country or this state will not exist anymore. We should think about a different state now. Well, maybe there's going to be a new currency. Maybe there's going to be a new policy. Maybe there's going to be a tough period of time and then some recovery. But when we're talking about what individuals are thinking, if they don't believe in a future, if they see this as the end, then the capitalist logic is such that there is no future. Instead, they take out their money and leave. And this is a self-fulfilling prophecy. এখানে একটি বড় আইরনি রয়েছে। এই স্যাটেলার কলোনির গল্প বা জাতীয় বর্ণনা, দ্য ন্যারেটিভ তৈরি হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকার একটি কাহিনী, অর্থাৎ নির্যাতিত হয়েও তারা টিকে আছেন। প্রাচীন সময়ে নিপীড়ন থেকে শুরু করে দ্য জার্মান হলোকস্ট এবং সেকেন্ড ওয়ারের কথা বলছে, এবং আজকের পৃথিবী যেখানে তারা বিশ্বাস করে যে তাদের বিরুদ্ধে সবসময় হুমকি রয়েছে, যে কোনো সময় হুমকি রয়েছে। এই ন্যারেটিভের বা এই বর্ণনার
ধ্বংস বা বিপদের উৎস সবসময় বাইরে থেকে আসে বলে দেখানো হয়, কিন্তু আজ সেই ভাঙন দেখা যাচ্ছে। অনেক বিশ্লেষকের মতে তার বড় অংশই সেলফ ইনফ্লেক্টেড, অর্থাৎ ইসরায়েলিদের নিজেদের তৈরি করা। তারা নিজেদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলেছেন, নিজেদের মধ্যেই রাজনৈতিক ও সামাজিক বিভাজন বেড়েছে, দুর্নীতি বেড়েছে অনেক গুণ, এবং এমন সামরিক অভিযান পরিচালনা করছে যার ফলে বিপুল মানুষের মৃত্যু ঘটছে, শুধুমাত্র গাজা নয়, অন্যান্য লেবানন, সিরিয়া, ইউ নো ইট। এর ফলে শুধু মানবিক মূল্যবোধই নয়, আন্তর্জাতিক অঙ্গনে তাদের যে লেজিটিমেসি বা গ্রহণযোগ্যতা সেটি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও এই সব কিছু করা হচ্ছে সেই দাবির ভিত্তিতে যে তারা নিজেদের বলে মনে করেন যে ভূমিতে টিকে থাকতে চাইছেন তারা, দ্য গড গিভেন রাইট ফর ইসরায়েল। কিন্তু একই সময় ইসরায়েলের অনেকেই সেকেন্ড পাসপোর্ট সংগ্রহ করছেন এবং সুযোগ পেলেই দেশ ছেড়ে চলে যাচ্ছেন। যে দেশটিকে তারা নিজেদের বেঁচে থাকার জন্য অপরিহার্য বলে দাবি করেন, অনেকের মতে কোথাও না কোথাও স্যাটেলার্সরা নিজেরাও বুঝতে পারেন যে এই প্রকল্প চিরকালে স্থায়ী নাও হতে পারে। কিন্তু সেই বাস্তবতার মুখোমুখি হওয়ার বদলে যে উদ্বেগ তৈরি হয়েছে তাদের মধ্যে, তা প্রায়শই রূপ নেয় অবিরাম সংঘাত ও যুদ্ধের মধ্যে থাকা। কারণ যুদ্ধ ইসরায়েলিদের একমাত্র করে রাখে একসাথে, যুদ্ধ গ্রেটার ইসরায়েলের স্বপ্ন টিকিয়ে রাখে, যুদ্ধ একটি লাভজনক এবং একটি বাইরের শক্তিগুলো অর্থাৎ পরাশক্তিগুলোর স্বার্থ পূরণ করে। কিন্তু সমালোচকদের মতে তারা যত বেশি লড়াই করবে তত বেশি ভেতর থেকে ভেঙে পড়ছে, ততই তারা নিজেদের এই অবকাঠামোগুলো তার সম্ভাব্য পতনের দিকে ঠেলে দিচ্ছে। That's why Israel will not last forever. TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।